সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। বুধ বৃহস্পতি আজকে শুক্র, 3 দিন এসছি আমরা। 3 দিনে টুকরো টুকরো ঘটনা নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। যেদিন এসছিলাম দুপুর হয়ে গেছিল। 3 দিনের জন্য প্রয়োজনীয় যা জিনিস লাগবে সেগুলো ব্লিঙ্কিট থেকে আনিয়ে আর 2টো বিরিয়ানিও আনিয়ে নিয়েছিলাম দাদা বৌদির। একদম দাদা বৌদিটা আমাদের বাড়ির সামনেই, খুব দূরে নয়। সোদপুরে যে দাদা বৌদিটা হয়েছে ওখান থেকেই। দুপুর হয়ে গেছিল, ঘর দোরও অপরিষ্কার ছিল, রান্না করতে আর ইচ্ছে করলো না, তাই দুপুরবেলা ওগুলোই আমরা খেয়েছিলাম। বিকেলবেলা বেরিয়েছিলাম একটু আশেপাশে ঘুরতে। আমাদের বাড়িটা একদমই গঙ্গার পাশে, আর গঙ্গার পাশের এলাকাগুলোয় প্রচুর মন্দির, অনেক পুরনো বাড়ি, এরকমই হয়। তো আমাদের জায়গাটাও তার ব্যতিক্রম নয়। প্রচুর মন্দির, মন্দিরে ঘেরাই বলতে পারো, প্রচুর মন্দির আছে। সেই সব ঘুরে টুরে চলে এসেছিলাম একটু সোদপুরে। এরকম নয় যে বোলপুরে থাকি, আমি সোদপুরটাকে, এই আলো ঝলমলে জায়গাটাকে খুব মিস করি। খুব প্রয়োজন না হলে এমনিই আমি বাড়ি থেকে বেরোই না। আর খুব বেশি ভিড় আমার পছন্দও নয়, খুব জাঁকজমকও আমি পছন্দ করি না। খুব প্রয়োজন হলে সোদপুর থেকে কেনাকাটা করতাম। আর এই ভেলপুরিওয়ালাটা বিয়ের পর থেকেই আমি এর কাছে ভেলপুরি খাই। আমি বুড়ি হয়ে গেলাম, কিন্তু ভেলপুরিওয়ালাটা একই রকম রয়ে গেছে। এটা কি করে হলো বুঝলাম না। চলে এসেছিলাম একটু হিমালয়ের চশমা বানাতে। আমার এমনিই তো সব একটু উল্টোপাল্টা, যে কারণে চোখের পাওয়ারটাও আমার উল্টোপাল্টা। এখান থেকে চশমা না বানালে আমার ঠিক শ্যুট করে না, যার জন্যে এখানেই আমাকে আসতে হয় চশমা বানাতে। চশমা ছাড়া যেহেতু আমি কিচ্ছু দেখতে পাই না, তাই আমার ভয় লাগে। ওখানে তো এরকম দোকান নেই, যে কারণে এসছি। 2টো চশমা থাকা সত্ত্বেও আর একটা চশমা বানিয়ে নিচ্ছি, জানি না আবার কবে আসবো। চশমাটা একটু বুড়ি বুড়ি একটা ফ্রেম পছন্দ করে বানাতে দিয়ে ওখান থেকে বেরিয়ে ছেলে নিয়ে গেল একটা সাউথ ইন্ডিয়ান দোকানে ধোসা ইডলি খাওয়াতে। তো সেখান থেকে পাখির চোখে কি সুন্দর লাগছে সোদপুরটা ওপর থেকে কিছুটা ছবি তুললাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম। নিয়েছিলাম একটা কফি, আর আমরা নিয়েছিলাম দই বড়া, আর ছেলে নিয়েছিল ধোসা। এগুলোই খাওয়া দাওয়া করলাম। তবে খাওয়াটা সেরকম ভালো ছিল না, তাই আমি দোকানের নামও বললাম না। ওখান থেকে এলাম শ্রীনিকেতনে। শ্রীনিকেতনটা আমার সত্যি কেনাকাটার আনন্দ নিকেতন মনে হয়। খোলা অনেকটা জায়গা, কেনাকাটা করতে আমার খুব ভালো লাগে এখানে। আর শ্রীনিকেতনে ঢোকার মুখেই আছে ওদের বনবিতান নার্সারি। তো আগে যখন আসতাম, এক গাদা গাছ আগে এখানে দাঁড়িয়ে কিনে তারপরেই আমি জামা কাপড় কিনতে ঢুকতাম। কিন্তু এবারে আর সেটা হলো না, গাড়ি নিয়েও আসিনি, ট্রেনে ফিরবো, গাছ নিলে অসুবিধা হবে। তাই দেখে চোখের শান্তি করে ঢুকে গেলাম শ্রীনিকেতনে। কেনার ছিল বলতে বাবুয়ের কয়েকটা জামা গেঞ্জি, এগুলোই কেনার ছিল। তো যা হয় আর কি,
ঢুকলে একটু ঘুরে দেখতে ইচ্ছে করে। পাটে পাটে দোকানটা 5 তলা, এক একটা তলায় এক এক রকমের, একদম নিচ থেকে শাড়ি, এইভাবে এক একটা পাটে এক একটা ছেলেদেরটা একদম 4 তলায়, তো একদম ওপরেই উঠতে হয়। এত খোলা স্পেস, যেহেতু আমি ভিড়ভাড় একদম পছন্দ করি না, তাই এখানে আমার মনে হয় স্বাচ্ছন্দ্যে কেনা যায়। তবে সব জিনিসই যে খুব ভালো এমনটাও নয়। আমার সুবিধার জন্যেই আমি শ্রীনিকেতনেই যতদিন থেকেছি কেনাকাটা করেছি। তো বাবুয়ের কয়েকটা গেঞ্জি কেনা হলো, ওর বাবারও কয়েকটা নেওয়া হলো। এইবার শুরু হয়েছে তুমি কিছু নাও, তুমি কিছু নাও। তো দেখলাম একটু নাইটিগুলো, সেরম ভালো লাগলো না, তাই বেরিয়ে এসছিলাম। আজকে ঘুরতে বেরিয়েছিলাম আমাদের পাড়া। এই হলো আমাদের কালীবাড়ি। আমাদের যত পুজো আমরা এখানেই করেছি। অনেক সময় এইখানে কাটিয়েছি। বিকেলবেলা শীতকালে রোদ পোহানো, তখন অন্য রকম ছিল, এখন আবার জায়গাটা একটু পাল্টে গেছে। তখন পুরোটাই খোলা ছিল। দুপুরবেলা এখানে রোদ পোহাতে আসতাম, পাড়ার সবাই মিলে বসে অকারণে কত হাসি গল্প, ওর গায়ে ঢলে পড়া, কত কিছুই না হয়েছে, সেগুলোই ভাবছিলাম। আর প্রায় 350 বছরের পুরনো এই মন্দির, হলদে কালীবাড়ি নামেই এই মন্দির পরিচিত। ছোট্ট সুন্দর কোষ্ঠী পাথরের মা, অপূর্ব লাগে মাকে দেখতে, কিন্তু খুব ছোট্ট বলে আরো যেন সুন্দর লাগে। আসলে একটা বাড়ি ছেড়ে যাওয়া মানে শুধু বাড়িটাই ছেড়ে যাওয়া নয়। যতদিন না আমি বাপের বাড়িতে থেকেছি তার থেকে বেশি এই জায়গাটায় আমি থেকেছি। থাকতে থাকতে নিঃশব্দে যেন কত গল্প লেখা হয়ে যায়। প্রতিটি কোণা চেনা, প্রতিটি জায়গা চেনা, প্রতিটি মানুষ চেনা। এগুলোকে একদমই ভোলার নয়। শুধু যে বাড়িটার ওপরেই আমার মায়া তা নয়। আমার পাড়া, আমার পাড়ার গাছপালা, প্রতিটা বাড়ি, প্রতিটি মানুষ, সবের সঙ্গে আমার একটা সম্পর্ক জড়িয়ে যায়। বাড়িটা তো পাল্টাতেই হয়, অনেকেই এক বাড়ি ছেড়ে আর এক বাড়ি যায়। হয়তোবা আজকে শান্তিনিকেতনে আছি, কয়েক বছর পরে সেখানটাও আমি পাল্টে অন্য জায়গায় চলে যাব। কিন্তু ছোট ছোট ঘটনা যে প্রতিনিয়ত ঘটে, এই গাছগুলোর মতোই কেমন যেন অগোচরেই বেড়ে ওঠে। তখন আমরা দেখিও না, আগাছা বলেই পড়ে থাকে। গাছগুলো যখন তুলে নেওয়া হয়, জায়গাটা যখন খালি হয়ে যায়, তখন যেন বুকের ভেতরটা কেমন করে, আহারে গাছগুলো ছিল, জায়গাটা কেমন সবুজ হয়েছিল। কিন্তু যতদিন গাছগুলো থাকে আমরা সেই দিকে ফিরেও তাকাই না, ওরা এমনি এমনি বেড়ে ওঠে। এই থাকা এত বছরের সম্পর্কগুলো যেন এরম এমনি হতে থাকে, চলতে থাকে, সেই নিয়ে আমরা কেউ ভাবিও না, চিন্তাও করি না। কিন্তু সেই জায়গা থেকে যখন অন্য জায়গায় চলে যাই, বুকের ভেতরটা যেন ভার লাগে, মনে হয় এদের ছেড়ে থাকবো কি করে। অথচ এরা আমার কেউ নয়, এদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই, এরা আমার আত্মীয়ও নয়। হয়তো যাদের আপনজন ভাবি, যারা আত্মীয় বলে ভাবি খুব আপন এরা আমার, একটা সময় গিয়ে দেখা যায় এরা আমার কেউ আপন ছিল না। কিন্তু অগোচরে যারা ছিল তারাই যেন আমার আপন। কত সময় সান্ত্বনা পেয়েছি, কত ভালোবাসা পেয়েছি, দুঃখের দিনে পাশে এসে দাঁড়িয়েছে। অথচ এদের সঙ্গে আমার কিন্তু কোনোই সম্পর্ক নেই, কোনো স্বার্থ নেই। তারাও আমায় স্বার্থে ডাকেনি, আমিও তাদের স্বার্থে ডাকিনি।
তবুও অগোচরে সম্পর্কগুলো ছিল। এই যে এসছি বলে পাশের বাড়ির জেঠিমা একটুখানি তরকারি পাঠিয়েছে, দেবযানী খেয়েও। এই ভালোবাসাগুলো সত্যি ভোলার নয়, কষ্টটা সেখানেই লাগে। বাড়ি ছেড়ে তো যেতে হবে, সে এক বাড়ি ছেড়ে সবই ছেড়ে হয়তো চলে যাব একদিন, হয়তো কেন নিশ্চয়ই। কিন্তু এই ভালোবাসাগুলো যখন ছেড়ে যেতে হয় তখন খুব কষ্ট লাগে। এরা আমার প্রতিবেশী, এই যে আমাদের প্রতিবেশীর বাড়ি, বারান্দায় কাকু বসে থাকতো, চলে গেছে। খবর পেয়েছিলাম কিন্তু দূরে থাকার জন্যে আসতে পারিনি। এগুলোই বড় ফাঁকা লাগে, এগুলোই কষ্ট দেয়। যে ভাবে তার কষ্ট হয়, যে ভাবে না তার কিছুই নয়। এটাই জীবন, এভাবেই মেনে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নেব। তোমরা